আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ খবর হলো ভোটের পরই তথ্য আপলোডে বাধা কোথায়, কমিশনকে সুপ্রিম। ভোটের পরই কেন 17C ফর্ম আপলোড করা যাবে না, এবার নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। ওই 17C ফর্মেই ভোটদাতার সংখ্যা সম্বলিত তথ্য থাকে। কত ভোটার কতজন ভোট দিলেন সবটা থাকে ওই 17C ফর্মে। মোট ভোটদাতা কত, ঠিক কতজন ভোট দিয়েছেন। 4 দফা নির্বাচনের পর শতাংশের হিসাব দিলেও সেই সংখ্যা কিছুতেই প্রকাশ করছে না নির্বাচন কমিশন। ও ভোটদাতার সংখ্যার খোঁজে সুপ্রিম কোর্টে দাখিল হয়েছে আবেদন। সেই আবেদনের শুনানিতে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে জানতে চাইল ভোট শেষ হওয়ার 48 ঘন্টার মধ্যে পুরো হিসাব দেওয়া সম্ভব কিনা। সুবিধা অসুবিধার পুরো বিষয়টি বিস্তারিতভাবে জানতে চেয়েছে শীর্ষ আদালত। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস আবেদন জানিয়েছিল সুপ্রিম কোর্টে। নির্বাচন কমিশনের ভূমিকা 18 লোকসভা নির্বাচনে বারবারই বিরোধীদের কড়া সমালোচনার মুখে পড়ছে। কমিশনের ভূমিকায় অসঙ্গতির অভিযোগ প্রকাশ্যে ভোটের পর্বে। 19 এপ্রিল প্রথম দফার ভোট হয়, 26 এপ্রিল হয় দ্বিতীয় দফার ভোট। এই দু দফায় ভোটদানের চূড়ান্ত হার কমিশন জানিয়েছিল 1 মে। প্রথম দফা ভোটের 11 দিন পর কেন চূড়ান্ত হার জানাতে হলেও তার ব্যাখ্যা নির্বাচন কমিশন দেয়নি। গত 10 মে ইন্ডিয়া মঞ্চের দলগুলির প্রতিনিধিরা নির্বাচন কমিশনে দেখা করেন। সেখানেই মোট ভোটের সংখ্যা জানতে চাওয়া হয়। কমিশন নিজে প্রকাশ করার দায়িত্ব না দিয়ে প্রতিনিধিদের বলে প্রিসাইডিং অফিসারের দেওয়া ফর্ম 17Cতে বুথ ভিত্তিক চূড়ান্ত তথ্য রয়েছে, তা একত্রিত করে মোট সংখ্যা পাওয়া সম্ভব। তারপরে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে কেন এই 17C ফর্ম 48 ঘন্টার মধ্যে আপলোড করা যাবে না। ওই ফর্ম আপলোডে অসুবিধা কোথায়? 7 দিনের মধ্যে জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে। 24 মে মামলার পরবর্তী শুনানি। অপরদিকে হজযাত্রীদের অতিরিক্ত ভাড়া কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন আজমল। আসাম থেকে হজযাত্রায় যেসব তীর্থযাত্রী গিয়েছেন তাদের কলকাতা থেকে হজযাত্রাকারীদের তুলনায় 51,100 টাকা বেশি অর্থ দিতে হয়েছে। এ নিয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তার হস্তক্ষেপ চেয়েছেন AID সুপ্রিমো সাংসদ বদরুদ্দিন আজমল। তিনি এ ব্যাপারে চিঠি লিখে বলেছেন, যেখানে গুয়াহাটি থেকে হজযাত্রীদের সব মিলিয়ে দিতে হয়েছে 4,24,980 টাকা, সেখানে যারা কলকাতা থেকে গিয়েছেন তাদের দিতে হয়েছে 3,73,880 টাকা। আসামের অধিকাংশ হজযাত্রীর আর্থিক অবস্থা যেহেতু খুব ভালো নয়, তাই অতিরিক্ত ভাড়া তাদের উপর যথেষ্ট চাপ সৃষ্টি করেছে। এই বিষয়টির সমাধানকল্পে অতিরিক্ত টাকা তীর্থযাত্রীদের ফেরত দেওয়ার আর্জি রেখেছেন সাংসদ আজমল। অপরদিকে প্রধানমন্ত্রী আবাস থেকে বঞ্চিত পূর্বদোলাইয়ের মোহনখাল রামমানিকপুরের হতদরিদ্র বৃদ্ধ পঞ্চায়েতে বারবার আবেদন করেও মেলেনি ঘর। অভিযোগ, দরিদ্র সীমারেখার নিচে বসবাসকারী দেশের প্রত্যেক নাগরিককে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের অধীনে পাকা ঘর তৈরি করে দেওয়ার কথা বলা হলেও এই অবিলাসী প্রকল্প থেকে বঞ্চিত পালংঘাট উন্নয়ন খণ্ডের অধীন পূর্বদোলাইয়ের মোহনখাল রামমানিকপুর জীবীর হতদরিদ্র দিনমজুর বৃদ্ধ আব্দুল রেজ্জাক লস্কর। চালে ছাউনি নেই, ঘরের বেড়া খসে পড়ছে, বৃষ্টি হলে বৃষ্টির জল ঘরে প্রবেশ করে। এমন এক কুড়ে করে দিন যাপন করছেন এই অসহায় বৃদ্ধ, কিন্তু তার নামে বরাদ্দ হচ্ছে না সরকারি আবাস। অথচ গ্রামের অনেক বিত্তশালী পরিবার সরকারি আবাসের সুবিধা লাভ করার যথেষ্ট প্রমাণ রয়েছে। সংবাদ মাধ্যমের কাছে নিজের অসহায় অবস্থার কথা তুলে ধরে আব্দুল রেজ্জাক লস্কর বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতে পঞ্চায়েতের কাছে বারবার আবেদন নিবেদন করেছেন, কিন্তু তার ভাগ্যে ঘর জুটেনি। তিনি বলেন, পত্নী রুশনা বেগম লস্করের নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বরাদ্দ হয়েছিল বলে পঞ্চায়েত থেকে খবর আসে 3 বছর আগে। আর তখন কর্কট রোগে আক্রান্ত হয়ে পত্নীর মৃত্যু হয়। পরে পত্নীর মৃত্যুর পর পঞ্চায়েত থেকে ডেথ সার্টিফিকেট এনে দিতে বলা হয়। তখন তিনি ডেথ সার্টিফিকেট এনে দেন, কিন্তু পরে জানানো হয় নাম কেটে গেছে। এভাবে তখন সরকারি আবাস থেকে তিনি বঞ্চিত হন। এদিকে পরবর্তীকালে ঘর দেওয়া হবে বলে নথিপত্র পঞ্চায়েত কার্যালয়ে জমা দিতে বলা হয় তাকে। সে অনুযায়ী তিনি নথিপত্র জমা দেন। পরে এ বিষয়ে গ্রাম পঞ্চায়েতের GRS সচিব সহ সবার সঙ্গে যোগাযোগ করেন। তখন আজ হবে কাল হবে বললেও আজও তার ভাগ্যে সরকারি পাকা ঘর জুটেনি বলে একরাশ ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন সত্তরূর্ধ্ব হতদরিদ্র আব্দুল রেজ্জাক লস্কর। তিনি সরকারি আবাস পেতে দলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের কাছে কাতর আর্জি জানিয়েছেন। অপরদিকে রাহুল আর আমি দুজনেই বুটে দাঁড়ালে সুবিধা হতো বিজেপির, বললেন প্রিয়াঙ্কা গান্ধী। সকলেই ভেবেছিলেন মায়ের বদলে এবার মেয়ে। লোকসভা নির্বাচনের আগে থেকে যেভাবে প্রতিটি ইস্যুতে নরেন্দ্র মোদী সহ শাসক দলের টুটি টিপে ধরছিলেন, তাতে প্রিয়াঙ্কা গান্ধীর সংসদীয় রাজনীতিতে অভিষেক কেবল সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছিল।
তবে সমস্ত জল্পনায় জল পড়ল প্রার্থী ঘোষণার সময়। দীর্ঘদিন উত্তেজনা চাপা থাকলেও দেখা গেল রায়বেরেলি কিংবা আমেথির প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করল না কংগ্রেস। অগত্যা এবারের নির্বাচনেও কেবলমাত্র প্রচারেই সীমিত রাখা হলো সোনিয়া কন্যাকে। কিন্তু কেন? লোকসভা ভোটের লড়াইয়ে কেন নেই তিনি? বিরোধীদের লাগাতার টিটকিরি নিয়ে এবার মুখ খুললেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি জানিয়েছেন প্রচারেই ফোকাস করতে চান। গোটা দেশে দলের হয়ে প্রচার করতেই বেশি আগ্রহী তিনি। একটি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার মন্তব্য, যদি আমি আর রাহুল দুজনেই বুটে লড়তাম তবে বিজেপির সুবিধা হতো। গত 15 দিন ধরে আমি রায়বেরেলিতে প্রচার করছি। গান্ধী পরিবারের সঙ্গে এই কেন্দ্রের সম্পর্ক বহুদিনের। মানুষজন বিশ্বাস করেন আমরা এখানে এলেই তাদের সঙ্গে সাক্ষাৎ করব। রিমোট কন্ট্রোলের মাধ্যমে তো আর এখানে বুটে জিতিনি, পড়ে থেকেছি আমরা। কেরলের ওয়েনাডের পাশাপাশি এবার উত্তরপ্রদেশের হেভিওয়েট কেন্দ্র রায়বেরেলি থেকে লড়ছেন রাহুল গান্ধী। এই আসনের প্রতিনিধি ছিলেন তার মা সোনিয়া গান্ধী। তিনি এবার লোকসভার পার চুকিয়ে পৌঁছে গিয়েছেন রাজ্যসভায়। প্রিয়াঙ্কা জানিয়েছেন যদি দুই গান্ধী ভাই বোনই উত্তরপ্রদেশের 2 আসন থেকে বুটে লড়তেন তবে সেখানে অন্তত 15 দিন ধরে পড়ে থাকতে হতো। তিনি বলেন যদি আমরা দুজনেই বুটে লড়তাম নিজেদের আসনে কমপক্ষে 15 দিন করে সময় দিতে হতো। তাই আমরা ঠিক করি যদি অন্তত একজন বুটে লড়াইয়ে সরাসরি অংশ না নেন তবে তার পক্ষে সম্ভব হবে গোটা দেশ ঘুরে প্রচার করা। ভবিষ্যতে কি তিনি লোকসভার লড়াইয়ে নামবেন? গান্ধী পরিবারের ট্র্যাডিশন অনুসরণ করবেন কি? উত্তরে কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন আমি কখনো ভাবিনি সাংসদ হব অথবা বুটে লড়ব। আমি দলের হয়ে কাজ করতে চাই। দল যে ভূমিকায় আমার চাইবে আমি প্রস্তুত। যদি জনতা মনে করে আমার বুটে দাঁড়ানো উচিত নিশ্চয়ই দাঁড়াবো। বুটে হেরে যাওয়ার ভয়ে কি তিনি নির্বাচনী ময়দানে নামলেন না? বিরোধীদের এই কটাক্ষের জবাবে প্রিয়াঙ্কা জানান বিজেপির স্ট্র্যাটেজিতে তাদের পার্টি চলে না। তিনি বলেন আমরা দুই গান্ধী ভাই বোন যদি বুটে লড়তাম সেটা বিজেপির জন্যই ভালো হতো। গোটা দেশে প্রচারের জন্য আমরা কেউ সেভাবে সময় দিতে পারতাম না, আর সেই সুযোগে আমাদের কটাক্ষ করতে চাইতো না বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারে একাধিকবার উল্লেখ করেছেন রাহুল গান্ধী ওয়েনাড এবং আমেথি থেকে পালিয়ে গিয়েছেন। 2019 সালের লোকসভা ভোটে বিজেপির স্মৃতি ইরানির কাছে 55,000 ভোটে হেরে যান তিনি। এই নিয়ে কটাক্ষ করতে চাননি মোদী। এর জবাবে প্রিয়াঙ্কা বলেন কংগ্রেস কখনো আমেথি এবং রায়বেরেলি ছেড়ে যেতে পারবে না। কংগ্রেসের সঙ্গে এই দুই কেন্দ্রের সম্পর্ক অটুট অন্যরকম। পাল্টা প্রিয়াঙ্কার প্রশ্ন নরেন্দ্র মোদী কেন গুজরাটের বাদুদরা থেকে বুটে লড়ছেন না? প্রধানমন্ত্রী কি ভয় পেয়েছেন? 2014 সালের পর আর বাদুদরাতে গেলেন না কেন? তিনি কি গুজরাট থেকে পালিয়ে গেলেন? অপরদিকে বড়খলা বিধানসভা কেন্দ্রের অধীন চেসরিজিপির উজান গ্রামে বরাক নদীর ভাঙ্গনের কারণে প্রায় 300 মিটার রাস্তা দিন দিন নিচের দিকে তলিয়ে যাচ্ছে। ব্যবস্থা নিচ্ছে না জল সম্পদ বিভাগ। এতে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে জনমনে। উল্লেখ্য 2012 সালে উজান গ্রামে বরাক নদীর ভাঙ্গনে প্রায় 100 মিটার রাস্তা নদী ভাঙ্গনে চলে যায়। এরপর ওই জায়গায় কয়েকবার কাজ হয়েছিল, কিন্তু নদী ভাঙ্গন বন্ধ হলেও ওই এলাকা থেকে এখন 300 মিটার রাস্তা দিন দিন নিচের দিকে তলিয়ে যাচ্ছে। এ নিয়ে কয়েকবার সংবাদ শিরোনামে খবর প্রকাশ হলেও ব্যবস্থা নিচ্ছে না জল সম্পদ বিভাগ। একদিকে রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল, অন্যদিকে বরাক নদীর ভাঙ্গন। এক কথায় এলাকার মানুষ নরক যন্ত্রণা ভোগ করে দিন অতিবাহিত করছেন। এ নিয়ে এলাকার সচেতন নাগরিকরা রাজ্যের মুখ্যমন্ত্রী ও কাছাড়ের জেলা শাসকের কাছে এই নরক যন্ত্রণা থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জোরালো দাবি জানান তারা। অপরদিকে প্রধানমন্ত্রী কে হবেন ঠিক করে ফেলেছে ইন্ডিয়া জোট। এই দাবি শিবসেনা নেতা উদ্ধব ঠাকরের। শনিবার মুম্বাইয়ের সান্টাক্রুজে ইন্ডিয়া জোটের তরফে এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও এনসিপি নেতা শরদ পাওয়ারকে পাশে নিয়ে উদ্ধব বলেন 24-এর লোকসভা নির্বাচন ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রীর মুখ কে হবেন এ নিয়ে দলের অন্তরে সিদ্ধান্ত হয়েছে। শিবসেনা নেতা বলেন মোদীজিকে চিন্তা করতে হবে না কে আমাদের প্রধানমন্ত্রী হবেন। আমরা ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর মুখ নির্বাচন করে রেখেছি। তার কথায় প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার মতো যোগ্যতাধারী অসংখ্য নেতা রয়েছেন ইন্ডিয়া জোটে। জোট শরিকদের মধ্যে তা নিয়ে আলোচনা হয়ে গিয়েছে, কিন্তু এখনই তা প্রকাশ্যে আনতে নারাজ শরিক দলের নেতারা। ইন্ডিয়া জোটের প্রাথমিক নজর দেশের স্বাধীনতা ও গণতন্ত্র বাঁচানো। প্রধানমন্ত্রী মুখ নিয়ে এর বেশি কিছু খুলসা করেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত প্রধানমন্ত্রী পদে বিরোধী দলের একাধিক দাবিদার নিয়ে ইন্ডিয়া জোটের সমালোচনা করেছিলেন মোদী। প্রধানমন্ত্রী বলেছিলেন ইন্ডিয়া জোট হলো একটি ভেঙে দেওয়া সংসার, সেখানে বিভিন্ন নেতা বিভিন্ন স্লোগান এবং প্রচুর দাবিদার রয়েছেন। সব দলেরই লক্ষ্য প্রধানমন্ত্রীর কুর্সি। এমনকি তিনি এও বলেছেন হয়তো দেখা যাবে 5 বছরে 5 জন প্রধানমন্ত্রী হলেন। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের কটাক্ষ করে উদ্ধব বলেন শেষ পর্যন্ত মোদী নিজেই মেনে নিয়েছেন যে বিজেপিতে তিনি ছাড়া আর কোনো মুখ নেই।
কিন্তু প্রশ্ন হলো, এভাবে আর কত বছর বিজেপি তাকে সামনে রেখে ক্ষমতা ধরে রাখতে পারবে? আমাদের কাছে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা অনেকের মধ্যেই আছে, এবার আমরাই সরকার গড়তে চলেছি। অপরদিকে রাজনৈতিক দল নয়, দেশের মানুষই প্রধানমন্ত্রী মোদীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পঞ্চম দফা ভোটের আগে বিস্ফোরক দাবি পিকের। পঞ্চম দফা ভোটের ঠিক আগে বিস্ফোরক মন্তব্য করলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। তার দাবি কোনো রাজনৈতিক দল নয়, দেশের মানুষই ব্র্যান্ড মোদীর সমানে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় পিকে বলেন, 2014 সালে মোদী জোটের সাক্ষী ছিল দেশ। 2019-এর লোকসভা ভোটেও কাজ করে মোদী ক্যারিশমা, কিন্তু 24-এর ভোটে সেই মোদী জোট দেখা যাচ্ছে না। প্রশান্ত কিশোর বলেন, মোদীকে পরাজিত করার মতো কোনো শক্তি নেই, এটা আর বিশ্বাস করতে রাজি নন দেশের মানুষ। তাই কোনো রাজনৈতিক দল নয়, দেশের মানুষই মোদীর সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে দাবি করেন পিকে। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারতের 60% মানুষ দিনে 100 টাকার বেশি রোজগার করতে অক্ষম। সেই দেশে সরকার বিরোধিতাকে কখনোই গৌণ করে দেখা উচিত হবে না। তার কথায় বিরোধী দল দুর্বল হতে পারে, কিন্তু সরকার বিরোধী মানুষকে দুর্বল ভাবাটা বোকামি। নিজের দাবির সমর্থনে প্রশান্ত কিশোর বলেন, ভারতে কোনো দলই 50% ভোট পায় না। সেই হিসাবে 100 জন ভারতীয় ভোট দিলে বলা যায় মাত্র 40 জন মোদীর আদর্শ এবং হিন্দুত্বকে সমর্থন করেন, কিন্তু বাকি 60 থেকে 62% মোদীকে নিয়ে খুশি নন। প্রশান্ত কিশোরের দাবি, ভারতের গ্রামাঞ্চলের পরিস্থিতি বর্তমানে একটি গুরুত্বপূর্ণ ইস্যু, আর সেটাই মোদী তথা বিজেপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই তারপর যদি মোদী জিতে যান, তাহলে বুঝতে হবে বিরোধী দলগুলি একেবারেই শক্তিহীন। জনগণের কাছে কোনো বিকল্প না থাকার ফলে জয়ী হয়েছেন মোদী। প্রশান্ত কিশোরের দাবি, 2014 বা 2019-এ মোদী ম্যাজিক যে প্রভাব ফেলেছিল, এবারের ভোটে সেটা অনেকটাই ফিকে হয়ে গেছে। আগে মানুষের মধ্যে মোদীকে নিয়ে একটি উৎসাহ কাজ করত, কিন্তু এখন সেই উৎসাহ থিতিয়ে পড়েছে। আগে মানুষ ভাবতেন মোদীকে ক্ষমতায় আনলে বিশাল কিছু একটা পরিবর্তন হবে, কিন্তু এখন সেই মানসিকতায় পরিবর্তন এসেছে। এখন দেশবাসী বলছেন, আর কেউ নেই যখন, তাহলে মোদীকেই ভোট দিতে হবে, কি আর করা যাবে। একই সঙ্গে রাম মন্দির নিয়েও বিস্ফোরক দাবি করেন পিকে। তিনি বলেন, আগেও যারা রামের নামে ভোট দিতেন এবারও দেবেন, এতে বিজেপির কোনো বাড়তি পাওনা হবে না। রাম মন্দির তৈরি করায় বিজেপি আলাদা করে একটি ভোটও পাবে না বলেই দাবি করেন তিনি। একই অবস্থা 370 ধারা প্রত্যাহার এবং 3 তালাকে নিষেধাজ্ঞার ব্যাপারেও। এসব ঘটনা বিজেপি বা নরেন্দ্র মোদীকে কোনো বাড়তি সুবিধা দেয়নি বলে দাবি করেন প্রশান্ত কিশোর। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।